হ্যালো বন্ধুরা, তুমি কি কখনো ভেবে দেখেছো কেন কিছু মানুষ তাদের কাজে অসাধারণ দক্ষতা অর্জন করে ফেলে অথচ অন্যরা সারা জীবন লড়াই করেই যায়? কেন কিছু মানুষ প্রতিটি কাজ স্ট্রেস ছাড়াই উপভোগ করে আর বাকিরা খুব তাড়াতাড়ি হতাশ হয়ে পড়ে? আসলে এর মূল কারণ লুকিয়ে আছে আমাদের মানসিকতা এবং অনুশীলনের পদ্ধতির মধ্যে। এই দর্শনটিকেই গভীরভাবে বিশ্লেষণ করেছেন থমাস এম স্টার্নার তার বিখ্যাত বই দ্য প্র্যাকটিসিং মাইন্ডে। ভাবতো, তুমি নতুন কিছু শিখছো, যেমন পিয়ানো বাজানো, ছবি আঁকা কিংবা নতুন কোনো ব্যবসা শুরু করা। শুরুতে বিষয়টা খুব রোমাঞ্চকর লাগে, কিন্তু ধীরে ধীরে চ্যালেঞ্জ আসতে শুরু করে আর ফলাফল তাড়াতাড়ি না পেলে আমরা সহজেই নিরুৎসাহিত হয়ে যাই। কিন্তু যদি আমি বলি এমন একটি গোপন উপায় আছে যার মাধ্যমে তুমি যে কোনো দক্ষতা, লক্ষ্য বা স্বপ্ন সহজে অর্জন করতে পারবে, একটি এমন পদ্ধতি যা তোমাকে স্ট্রেসমুক্ত, মনোযোগী ও শৃঙ্খলাবদ্ধ করে তুলবে, সেই উপায়টাই হলো দ্য প্র্যাকটিসিং মাইন্ড। এই আলোচনায় আমরা জানব কিভাবে তুমি ধৈর্য, মনোযোগ এবং স্থিরতা তোমার দৈনন্দিন জীবনের অংশ করতে পারো, যাতে তোমার মন সর্বদা কেন্দ্রীভূত থাকে, কাজের মধ্যে ডুবে থাকে আর চূড়ান্ত ফলাফল নিয়ে দুশ্চিন্তা না করে প্রতিটি মুহূর্ত উপভোগ করে। যখন তুমি লক্ষ্য নয় বরং প্রক্রিয়াটাকেই ভালোবাসতে শেখো, তখন পারদর্শিতা বা দক্ষতা নিজে থেকেই তোমার জীবনের অংশ হয়ে যায়। দ্য প্র্যাকটিসিং মাইন্ড আমাদের শেখায় সত্যিকারের সাফল্য সেই নয় যা আমরা গন্তব্যে পৌঁছে পাই, বরং সেই আনন্দ যা আমরা যাত্রার সময় অনুভব করি। যদি আমরা প্র্যাকটিসিং মাইন্ডসেট গড়ে তুলতে পারি, তাহলে প্রচেষ্টা করা কঠিন আর কষ্টকর লাগে না, বরং আনন্দের হয়ে ওঠে। ভাবতো, যদি তোমার জীবনের প্রতিটি কাজ তুমি এমনভাবে করতে পারো যেখানে স্ট্রেস ছাড়াই পূর্ণ মনোযোগ ও নিষ্ঠা দিয়ে কাজ করতে পারো, তাহলে কেমন হতো? যদি তুমিও চাও তোমার মনকে এমনভাবে প্রশিক্ষণ দিতে যাতে তুমি প্রতিটি কাজ ধৈর্য ও নিখুঁতভাবে করতে পারো, তাহলে এই আলোচনাটা শেষ পর্যন্ত অবশ্যই পড়ো, কারণ আজ আমরা জানব দ্য প্র্যাকটিসিং মাইন্ডের সেই শক্তিশালী শিক্ষাগুলো যা তোমার জীবন সম্পূর্ণভাবে বদলে দিতে পারে। চলো আর দেরি না করে এই অসাধারণ যাত্রার সূচনা করি। অধ্যায় 1, প্রক্রিয়াকে ভালোবাসা শেখা। তুমি কি কখনো ভেবেছো কেন আমরা নতুন কোনো কাজ শুরু করলে শুরুতে উত্তেজনা বেশি থাকে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তা হারিয়ে যায়? কেন আমরা নতুন কোনো দক্ষতা শেখার সময় দ্রুতই একঘেয়েমি বা হতাশায় অনুভব করি? আমরা সবাই চাই তাৎক্ষণিক ফলাফল, কিন্তু যখন সেই ফলাফল প্রত্যাশা মতো দ্রুত আসে না, তখন আমরা হাল ছেড়ে দিই। এই মানসিকতাই আমাদের থামিয়ে দেয়, আমাদের মনোযোগ নষ্ট করে আর আমাদের বিকাশের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। থমাস টার্নার বলেন, আসল সাফল্য লুকিয়ে থাকে গন্তব্যে নয় বরং যাত্রার মধ্যে। কিন্তু আমাদের মন সবসময় ভবিষ্যতের দিকে দৌড়ায়, ভাবতে থাকে যখন আমি লক্ষ্য অর্জন করব তখনই সন্তুষ্টি পাব। কিন্তু তুমি কি খেয়াল করেছো, যখন তুমি নতুন কিছু শেখো তখন তোমার মনের মধ্যে কত রকমের অনুভূতি আসে? উত্তেজনা, সন্দেহ, হতাশা, এমনকি নিজের ওপর সন্দেহও আসে। ধরো তুমি পিয়ানো শিখছো, শুরুর দিকে প্রতিটি কি খুব মনোযোগ দিয়ে বাজাতে হয়, আঙুলগুলো ঠিক জায়গায় যায় না, মনে অস্থিরতা কাজ করে, মনে হয় হয়তো আমি কোনোদিনই পারবো না। কিন্তু যদি সেই মুহূর্তে থেমে ভেবে দেখো, লক্ষ্য কি শুধু নিখুঁতভাবে একটি সুর বাজানো, নাকি আসল সৌন্দর্য সেই প্রক্রিয়ায় যেখানে তুমি প্রতিদিন অল্প অল্প করে নিজেকে উন্নত করছো? স্টার্নার বলেন, আমাদের শিখতে হবে প্রক্রিয়াকে উপভোগ করতে, কারণ এটাই আসল বিকাশ। যখন আমরা শুধু লক্ষ্যেই মনোযোগ দিই, তখন ছোট ছোট ভুলকেও আমরা ব্যর্থতা মনে করি। কিন্তু যদি আমরা আমাদের মানসিকতা বদলাই আর শেখার প্রতিটি ধাপকে যাত্রার অংশ হিসাবে দেখি, তাহলে উন্নতির পথটা হয়ে ওঠে আনন্দময় ও টেকসই। প্র্যাকটিসের ওপর মনোযোগ দিন, তাহলে আপনার পুরো দৃষ্টিভঙ্গি বদলে যেতে পারে। একবার ভাবুন, যেমন একটি ছোট্ট শিশু হাঁটতে শেখে, সে পড়ে যায়, আবার উঠে দাঁড়ায়, আবার পড়ে, কিন্তু সে কখনো হাল ছাড়ে না। ওর মাথায় এই চিন্তা থাকে না যে কত দ্রুত সে নিখুঁতভাবে হাঁটতে পারবে। ওর কাছে প্রতিটি পড়ে যাওয়া, প্রতিটি ব্যর্থতা একটা শেখার অংশ। আমাদেরও ঠিক এই মনোভাব গড়ে তুলতে হবে। স্টার্নার একটি মজার কথা বলেন, যখন আমরা রান্না করি, ছবি আঁকি বা কোনো নতুন খেলা শিখি, যদি আমরা ফলাফল বা আউটকাম নিয়ে ভাবনা না করে শুধু প্রক্রিয়াটিকে উপভোগ করি, তাহলে আমরা সেই কাজে আরও গভীরভাবে ডুবে যাই। আমরা সাধারণত খুব দ্রুত ফলাফল চাই, কিন্তু প্রতিটি বড় অর্জন সময় এবং ধৈর্য দাবি করে।
একজন শিল্পী যখন কোনো মাস্টারপিস তৈরি করেন, তিনি প্রতিটি ব্রাশ স্ট্রোকে পূর্ণ মনোযোগ দেন। তিনি ক্যানভাসের দিকে তাকিয়ে এটা ভাবেন না যে এই পেইন্টিং কবে শেষ হবে। তিনি শুধু সেই মুহূর্তে থাকেন, ব্রাশের চলন অনুভব করেন, রঙের সঙ্গে মিশে যান। এটাই শিল্প, এটাই সৌন্দর্য, আর এটাই যে কোনো দক্ষতায় পারদর্শিতা অর্জনের আসল রহস্য। এই অধ্যায়ের সবচেয়ে বড় শিক্ষা হলো, যদি আপনি কোনো বিষয় পারফেক্ট হতে চান, তাহলে আপনাকে প্রক্রিয়াটির প্রেমে পড়তে হবে। প্রতিটি প্র্যাকটিস সেশনকে এমনভাবে দেখুন যেন সেটা নিজেই একটি পূর্ণ অভিজ্ঞতা। যখন আপনি কোনো বই পড়ছেন, তখন প্রতিটি পৃষ্ঠাকে উপভোগ করুন। এই ভেবে নয় যে কত দ্রুত বইটা শেষ করা যাবে। যখন আপনি জিমে যান, প্রতিটি রেপ ও সেট অনুভব করুন, না যে কত তাড়াতাড়ি শরীর পরিবর্তন হবে তা ভাবুন। স্টার্নার আমাদের মনে করিয়ে দেন, মাস্টারি অর্জনের জন্য ধৈর্য বা পেশেন্স এবং উপস্থিতি বা প্রেজেন্স সবচেয়ে গুরুত্বপূর্ণ। যখন আমরা কোনো কাজে পুরোপুরি নিমগ্ন হয়ে যাই, তখনই আমরা সেটি গভীরভাবে শিখতে পারি। তাই পরের বার কিছু নতুন শিখতে শুরু করলে নিজেকে একটা প্রশ্ন করুন, আমি কি এই প্রক্রিয়াটাকে ভালোবাসতে পারছি? যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে বুঝবেন আপনি সঠিক পথে আছেন। যদি না হয়, তাহলে নিজেকে মনে করিয়ে দিন, আসল সুখ গন্তব্যে নয়, বরং এই যাত্রার প্রতিটি ছোট ছোট ধাপে লুকিয়ে আছে। প্রোডাক্ট নয়, প্রসেসে ফোকাস করুন। আমাদের পুরো জীবনটাই ফলাফল কেন্দ্রিক সমাজে কেটে যায়। স্কুলে ভালো নম্বর চাই, চাকরিতে প্রমোশন চাই, ব্যক্তিগত জীবনেও আমরা সবকিছু আউটকামের দৃষ্টিকোণ থেকে দেখি। কিন্তু কখনো কি ভেবেছেন এতে আমরা কি হারাচ্ছি? আমরা সেই প্রক্রিয়াটিকেই ভুলে যাই, যা আসলে আমাদের বৃদ্ধি বা গ্রোথের সবচেয়ে বড় উৎস। থমাস এম স্টার্নার আমাদের শেখান এক অত্যন্ত গুরুত্বপূর্ণ মানসিক পরিবর্তন। আমাদের মস্তিষ্ককে ফাইনাল রেজাল্ট নয়, বরং প্রসেস বা জার্নির ওপর ফোকাস করতে শেখাতে হবে। তবে এটা সহজ নয়, কারণ ছোটবেলা থেকেই আমাদের শেখানো হয় যে সফলতা মানেই ফলাফলের মাধ্যমে পরিমাপ করা। ছাত্রের সফলতা মানে কত নম্বর পেল, সঙ্গীত শিল্পীর মানে কত দ্রুত সে সুর আয়ত্ত করতে পারল, আর ব্যবসায়ীর মানে কত দ্রুত লাভ করল। কিন্তু যদি আমরা আমাদের মনোযোগ পুরোপুরি ফলাফল থেকে সরিয়ে শুধু প্রক্রিয়ার দিকে দিই, ধরা যাক আপনি একটি সুন্দর ছবি আঁকতে চান, যদি আপনি শুরু থেকেই চিন্তা করতে থাকেন যে শেষমেশ ছবিটা কেমন হবে, তাহলে প্রতিটি ব্রাশ স্ট্রোকে আপনি উদ্বিগ্ন হয়ে পড়বেন। কিন্তু যদি আপনি কেবল এই চিন্তা করেন যে প্রতিটি স্ট্রোক কত যত্ন এবং মনোযোগ দিয়ে দিচ্ছেন, তাহলে ছবিটা নিজে থেকেই সুন্দর হয়ে উঠবে। এই ধারণা সব জায়গাতেই প্রযোজ্য। আপনি নতুন কোনো দক্ষতা শিখছেন, কোনো ব্যবসা শুরু করছেন, অথবা নিজের ব্যক্তিগত উন্নয়ন নিয়ে কাজ করছেন। স্টার্নার বলেন, যখন আমরা শুধু প্রোডাক্ট বা রেজাল্টের দিকে মনোযোগ দিই, তখন আমরা বর্তমান মুহূর্তে থাকি না। আমরা হয় অতীতে আটকে থাকি, আগে আমি ব্যর্থ হয়েছিলাম, অথবা ভবিষ্যতে দুশ্চিন্তায় ডুবে থাকি যে আমি পারব তো। কিন্তু যখন আমরা কেবল প্রক্রিয়াটিকে উপভোগ করি, তখন আমাদের মন স্থির থাকে আর শেখার ক্ষমতা বহুগুণে বাড়ে। যেমন একটি শিশু যদি হাঁটতে শেখার সময় পড়ে যাবার পর হাল ছেড়ে দেয়, তাহলে সে কখনো হাঁটতে শিখবে না। কিন্তু বাস্তবে শিশু পড়ে, ওঠে, আবার পড়ে, কোনো হতাশা ছাড়াই প্র্যাকটিস করে যায়। সে প্রক্রিয়াটাকে উপভোগ করে। ওর চিন্তা থাকে না আমি কবে পুরোপুরি হাঁটব। আর ঠিক এই মনোভাবই আমাদেরও গড়ে তুলতে হবে। যখন কেউ নতুন কোনো বাদ্যযন্ত্র শেখে, আর যদি সে শুধু এই ভাবতে থাকে যে কত তাড়াতাড়ি সে কোনো সুর নিখুঁতভাবে বাজাতে পারবে, তাহলে তার প্র্যাকটিসটা যান্ত্রিক রয়ে যাবে। কিন্তু যদি সে প্রতিটি নোটকে অনুভব করে, সঠিকভাবে বাজানোর আনন্দ নেয়, তাহলে তার অনুশীলন গভীর এবং কার্যকর হবে। এই হলো পার্থক্য প্রক্রিয়া কেন্দ্রিক মনোভাব এবং ফলাফল কেন্দ্রিক মনোভাবের মধ্যে। স্টার্নার আমাদের বলেন, যখন আমরা শুধু ফলাফল নিয়ে চিন্তা করি, তখন আমরা আত্মসন্দেহ আর উদ্বেগে জড়িয়ে পড়ি। আমরা নিজেদের অগ্রগতি বিচার করতে শুরু করি এবং তুলনার ফাঁদে পড়ে যাই। যেমন, অন্যরা আমার থেকে ভালো করছে, আমি এখনো মাস্টার হতে পারিনি, এমন ভাবতে থাকি। কিন্তু যখন আমরা শুধু প্রক্রিয়াটাকে উপভোগ করতে শিখি, তখন আমাদের যাত্রা সহজ ও চাপমুক্ত হয়ে যায়। ধরুন আপনি জিমে যান, আর যদি আপনি শুধু এই ভাবেন যে আপনার শরীর কত তাড়াতাড়ি বদলাবে, তাহলে প্রতিটি ওয়ার্কআউট আপনার কাছে ভার মনে হবে। কিন্তু যদি আপনি প্রতিটি রেপিটেশন অনুভব করেন, প্রতিটি মুভমেন্ট উপভোগ করেন, তাহলে ধীরে ধীরে আপনি সেই প্রক্রিয়ার সঙ্গে গভীরভাবে সংযুক্ত হয়ে যাবেন। আর এই সংযোগই আপনাকে দীর্ঘমেয়াদী উন্নতি ও তৃপ্তি এনে দেবে। এই অধ্যায়ের সবচেয়ে বড় শিক্ষা হলো, যদি আমরা সত্যিই আমাদের লক্ষ্য অর্জন করতে চাই, তাহলে আমাদের প্রক্রিয়াকে ভালোবাসতে শিখতে হবে। যখন আমরা প্রতিটি ছোট অগ্রগতিকে উদযাপন করতে শিখি, কোনো চাপ ছাড়াই অনুশীলনের আনন্দে থাকি, তখন আমরা শুধু ভালো পারফর্মই করি না,
বরং আমাদের ভেতরে এক গভীর শান্তি ও পরিপূর্ণতার অনুভূতি জাগে। তাই পরের বার যখন আপনি কোনো নতুন দক্ষতা শিখবেন, কোনো নতুন প্রজেক্ট শুরু করবেন বা কোনো লক্ষ্য নিয়ে কাজ করবেন, নিজেকে একটা প্রশ্ন করুন, আমি কি শুধু ফলাফল নিয়ে ভাবছি নাকি এই প্রক্রিয়ার আনন্দ উপভোগ করছি? যদি আপনি প্রক্রিয়াটাকে পুরোপুরি গ্রহণ করেন, তাহলে ফলাফল নিজে থেকেই অসাধারণ হবে। অধ্যায় 3, 4টি এস শব্দ: সিম্পলিফাই, স্মল, শর্ট, স্লো। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা কোনো নতুন কাজ শুরু করার আগেই ভয়ে ভরে যান। নতুন কিছু শেখার কথা ভাবলেই মনে হয়, এটা এত জটিল, আমি পারবো তো? কত সময় লাগবে? এই সব চিন্তা আমাদের থামিয়ে দেয়। ফলে আমরা হয় শুরুই করি না, নয়তো মাঝপথে ছেড়ে দিই। কিন্তু যদি আমি বলি এমন এক সহজ উপায় আছে যেটা ব্যবহার করলে কোনো দক্ষতা শেখা, কোনো লক্ষ্য অর্জন করা বা কোনো অনুশীলন করা অনেক সহজ হয়ে যায়, এই অধ্যায়ে থমাস এম স্টার্নার আমাদের শেখান 4টি এসের মন্ত্র: সিম্পলিফাই, সরল করো; স্মল, ছোট করো; শর্ট, সংক্ষিপ্ত রাখো; স্লো, ধীরে করো। ভাবুন, আপনি পিয়ানো শেখার চেষ্টা করছেন। যদি আপনি একদম শুরুতেই কোনো বড় সিম্ফনি বাজানোর চেষ্টা করেন, তাহলে মাথা ঘুরে যাবে, আঙুলগুলোও ঠিক জায়গায় যেতে ভয় পাবে। কিন্তু যদি আপনি সেটাকে সরল করেন, প্রথমে শুধু একটা স্কেলে ফোকাস করেন, তারপর ধীরে ধীরে কর্ড শেখেন, তাহলে কাজটা অনেক সহজ হয়ে যাবে। এটাই প্রথম মন্ত্র। প্রতিটি বড় লক্ষ্যকে ছোট ও সহজ ধাপে ভাগ করো। যখন আমরা জিনিসগুলোকে অপ্রয়োজনে জটিল করি, তখন নিজেদের উপর অপ্রয়োজনীয় চাপ তৈরি করি। কিন্তু যখন আমরা প্রক্রিয়াটাকে সরল করি, তখন সবকিছুই নিয়ন্ত্রণযোগ্য ও অর্জনযোগ্য মনে হয়। এবার আসি দ্বিতীয় মন্ত্রে, স্মল, ছোট পদক্ষেপ। ধরুন আপনি প্রতিদিন বই পড়ার অভ্যাস করতে চান, কিন্তু আপনি যদি ভাবেন যে আমাকে প্রতিদিন 50 পৃষ্ঠা পড়তেই হবে, তাহলে মস্তিষ্কই পালাতে চাইবে। কিন্তু যদি শুরুতে বলেন যে আজ শুধু 5 পৃষ্ঠা পড়ব, তাহলে এটা অনেক সহজ মনে হবে। ছোট লক্ষ্যগুলো শুধু অর্জনযোগ্যই নয়, বরং এগুলো সম্পন্ন করলে মস্তিষ্কে এক ধরনের সাফল্যের অনুভূতি, সেন্স অফ অ্যাকমপ্লিশমেন্ট জন্মায়। এই নীতি সব জায়গায় প্রযোজ্য। নতুন দক্ষতা শেখা হোক বা নতুন অভ্যাস তৈরি করা হোক, ছোট পদক্ষেপ নিন এবং ধীরে ধীরে তা বাড়ান। যখন একজন ভাস্কর কোনো মূর্তি গড়ে তোলার পরিকল্পনা করেন, যদি সে তাড়াহুড়ো করে, তাহলে মূর্তিটা নষ্ট হয়ে যায়। ঠিক তেমনি যখন আমরা কোনো নতুন দক্ষতা শিখছি, তখন আমাদের ধীরে ও স্থিরভাবে এগোতে হয়। ধীরে, মনোযোগ সহকারে এবং সম্পূর্ণ সচেতনতার সঙ্গে অনুশীলন করলে শুধু আমাদের উন্নতি ভালো হয় না, বরং আমরা পুরো যাত্রাটাকে উপভোগ করতে পারি। স্টার্নার আমাদের বোঝান যে এই 4টি এস, সিম্পলিফাই, সহজ করো; স্মল, ছোট করো; শর্ট, সংক্ষিপ্ত করো; এবং স্লো, ধীরে করো, যদি আমরা জীবনে গ্রহণ করি, তাহলে যে কোনো দক্ষতা শেখা সহজ ও উপভোগ্য হয়ে যায়। যখন তুমি জিনিসগুলো সহজ করো, ছোট ছোট ধাপে এগো, কম কিন্তু মনোযোগী অনুশীলন করো, আর তাড়াহুড়ো না করে ধৈর্যের সঙ্গে শেখো, তখন বৃদ্ধি বা উন্নতি নিজে থেকেই হতে শুরু করে। তাই পরের বার যখন তুমি কোনো নতুন দক্ষতা বা লক্ষ্য নিয়ে কাজ শুরু করবে, নিজেকে এই প্রশ্নগুলো করো: আমি কি এটাকে সহজ করেছি? আমি কি এটাকে ছোট ছোট ধাপে ভাগ করেছি? আমি কি কম কিন্তু পুরো মনোযোগ দিয়ে অনুশীলন করছি? আর সবচেয়ে জরুরি, আমি কি ধীরে ধীরে এবং সম্পূর্ণ সচেতনতার সঙ্গে শিখছি? যদি তুমি এই 4টি এস অনুসরণ করো, তাহলে শুধু শেখার প্রক্রিয়াই সহজ হবে না, বরং তুমি তোমার প্রতিটি যাত্রাকেও আরও বেশি উপভোগ করবে। তুমি কি কখনো খেয়াল করেছো, যখন তুমি কোনো নতুন কাজ শেখো, তখন তোমার ভেতরে 2 রকমের কণ্ঠ শোনা যায়? একটা কণ্ঠ বলে, শান্ত থাকো, ধৈর্য ধরো, আর অন্যটা ক্রমাগত বিচার করে, আমি কি ঠিক করছি? আমি কি কখনো এতে দক্ষ হতে পারবো? এটা তো খুব কঠিন। এই দ্বিতীয় কণ্ঠটাই হলো জাজমেন্টাল মাইন্ড, যা অনুশীলনের সময় আমাদের উদ্বিগ্ন করে তোলে এবং আমাদের উন্নতি ধীর করে দেয়। কিন্তু স্টার্নার বলেন, এমন এক উপায় আছে যার মাধ্যমে তুমি তোমার মনকে সম্পূর্ণ শান্ত ও মনোযোগী রাখতে পারো। এই উপায় হলো ইকুয়ানিমিটি বা সমভাব এবং অবজারভার মাইন্ড বা দ্রষ্টা ভাব। যখন আমরা কোনো নতুন দক্ষতা শিখি বা কোনো কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাই, আমরা প্রায় আবেগপ্রবণভাবে প্রতিক্রিয়া জানাই। যদি কিছু আমাদের প্রত্যাশা অনুযায়ী না হয়, আমরা হতাশ হই। যদি ভুল করি, আমরা নিজেদের নিয়ে সন্দেহ করি। কিন্তু স্টার্নার শেখান, ইকুয়ানিমিটি বা সমভাব হলো এমন এক মানসিক অবস্থা যেখানে আমরা কোনো পরিস্থিতিকে আবেগের ঝড় ছাড়া পর্যবেক্ষণ করতে পারি। এর মানে এই নয় যে আমরা আবেগহীন হব, বরং আমরা আবেগকে নিয়ন্ত্রণে রাখব এবং আমাদের কাজগুলোকে সচেতনভাবে পরিচালনা করব, তাৎক্ষণিক প্রতিক্রিয়ার মাধ্যমে নয়। ভাবো, তুমি ধ্যান করছো আর বাইরের কোনো শব্দ তোমাকে বিরক্ত করছে। স্বাভাবিক প্রতিক্রিয়া হবে রেগে যাওয়া।
এই শব্দটা কেন হচ্ছে। কিন্তু যদি তুমি সেই শব্দটাকে শুধু পর্যবেক্ষণ করো, কোনো প্রতিক্রিয়া না দাও, তাহলে কয়েক সেকেন্ডের মধ্যেই শব্দটা তোমার সচেতনতা থেকে মিলিয়ে যাবে আর তোমার মন আবার ধ্যানে ফিরে আসবে। এটাই সমভাবের শক্তি। যখন তুমি কোনো পরিস্থিতিতে প্রতিক্রিয়া না করে তাকে গ্রহণ করতে শেখো, তোমার মন স্বাভাবিকভাবেই শান্ত ও মনোযোগী হয়ে যায়। স্টার্নার বলেন, আমাদের প্রত্যেকের ভেতরে একজন পর্যবেক্ষক আছে, যে আমাদের চিন্তা, আবেগ, প্রতিক্রিয়া এবং অগ্রগতি সবকিছু দেখে। যখন আমরা এই পর্যবেক্ষককে সক্রিয় করি, তখন আমরা আমাদের সমস্যা, ব্যর্থতা এবং চ্যালেঞ্জগুলোকে বাইরের দৃষ্টিকোণ থেকে দেখতে পারি। এর ফলে আমরা পরিষ্কারভাবে চিন্তা করতে পারি এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দিয়ে শান্ত ও কেন্দ্রিত থাকতে পারি। ভাবো, তুমি নতুন করে কোনো বাদ্যযন্ত্র শিখছ। প্রথমবার যখন কোনো সুর বাজাতে চাইছো, আঙ্গুলগুলো ঠিকমতো চলে না, শব্দ ঠিক আসে না, আর তোমার মন বলে আমি কোনোদিন পারবো না। কিন্তু যদি তুমি অবজারভার মাইন্ড সক্রিয় করো, তুমি এই হতাশাটাকে শুধু পর্যবেক্ষণ করবে, তাতে ডুবে যাবে না। তুমি নিজেকে বলবে, আমি এখন শিখছি, এটা স্বাভাবিক, প্রতিবার অনুশীলনে আমি একটু একটু করে ভালো হব। এই মানসিকতাই দীর্ঘমেয়াদী উন্নতির প্রকৃত রহস্য। যখন আমরা ইকুয়ানিমিটি ও অবজারভার মাইন্ড গড়ে তুলি, তখন আমাদের মন আরও শান্ত, সচেতন এবং কার্যকর হয়ে ওঠে। আমরা যখন প্রতিটি জিনিসকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে শিখি, তখন ভুলগুলো আমাদের কাছে আর ব্যর্থতা মনে হয় না, বরং শেখার সুযোগে পরিণত হয়। তখন অগ্রগতি আমাদের ধীর মনে হয় না, কারণ আমরা প্রতিটি ধাপকে উপভোগ করতে শিখে যাই। প্র্যাকটিসের সময়ও আমরা আর উদ্বিগ্ন থাকি না, কারণ তখন আমরা ফলাফলের চিন্তা না করে প্রতিটি মুহূর্তে উপস্থিত থাকতে শিখি। তাই পরের বার যখন তুমি কোনো চ্যালেঞ্জিং পরিস্থিতির মুখোমুখি হবে, তখন একটু থেমে তোমার মনের দিকে তাকাও। তুমি কি তাড়াহুড়ো করে প্রতিক্রিয়া দিচ্ছ, নাকি পরিস্থিতিটাকে মেনে নিয়ে শান্তভাবে প্রতিক্রিয়া দিচ্ছ? প্র্যাকটিসের সময় তুমি কি নিজেকে বিচার করছো, নাকি শুধু একজন পর্যবেক্ষকের মতো প্রতিটি ছোট উন্নতিকে উপভোগ করছো? যদি তুমি সমত্ববোধ অর্থাৎ ইকুয়ানিমিটি এবং পর্যবেক্ষক মন বা অবজারভার মাইন্ড দৈনন্দিন জীবনের অংশ করে নিতে পারো, তাহলে শুধু তোমার দক্ষতাই দ্রুত উন্নত হবে না, তোমার জীবনও আরও শান্ত ও পরিপূর্ণ হয়ে উঠবে। অধ্যায় 5, স্বস্তি অঞ্চলের বাইরে পা বাড়ানো। তুমি কি কখনো ভেবেছ, আমরা অধিকাংশ মানুষ পরিবর্তনকে কেন ভয় পাই? কেন নতুন কিছু শেখার কথা উঠলেই আমাদের ভেতরে দ্বিধা আসে? এর কারণ, আমাদের মস্তিষ্ক সবসময় নিরাপত্তা এবং পরিচিতির খোঁজে থাকে। সে এমন জিনিস পছন্দ করে যা আগে থেকেই জানা, কারণ তাতে কোনো ঝুঁকি নেই। কিন্তু এখানেই একটা বড় প্যারাডক্স। আমাদের বৃদ্ধি সবসময় স্বস্তি অঞ্চলের বাইরে ঘটে। যদি আমরা সবসময় সেই এলাকায় থাকি যেখানে সবকিছু সহজ ও পূর্বানুমেয়, তাহলে আমরা কখনো এগিয়ে যেতে পারবো না। থমাস এম স্টাইনার এই অধ্যায়ে আমাদের শেখান, কমফোর্ট জোন থেকে বের হও, তাহলেই সত্যিকারের অগ্রগতি হবে। যখনই আমরা নতুন কোনো দক্ষতা শিখতে যাই বা নতুন কোনো চ্যালেঞ্জ গ্রহণ করি, প্রথম প্রতিক্রিয়া হয় অস্বস্তি ও প্রতিরোধ। ধরা যাক, তুমি কখনো গিটার বাজাওনি, এখন শেখা শুরু করছো। প্রথম দিন যখন কর্ড ধরার চেষ্টা করবে, তখন আঙুলে ব্যথা হবে, সঠিক সাউন্ড আসবে না, আর তোমার মন বলবে, এটা খুব কঠিন, আমার পক্ষে হবে না। কিন্তু এখানেই বড় প্রশ্ন আসে, তুমি কি এই অস্বস্তিটাকে মেনে নিয়ে এগিয়ে যাবে, নাকি আবার স্বস্তি অঞ্চলে ফিরে যাবে? স্টার্নার বলেন, অস্বস্তি একটি অস্থায়ী অবস্থা। এটি শুধু ইঙ্গিত দেয় যে তোমার মন ও শরীর নতুন কিছুর সাথে খাপ খাওয়ানোর চেষ্টা করছে। যখনই তুমি স্বস্তির সীমার বাইরে যাও, তোমার মন বাধা দেয়। কিন্তু যদি তুমি ধীরে ধীরে এই প্রতিরোধ অতিক্রম করো, তাহলে যা একসময় কঠিন মনে হচ্ছিল তা ধীরে ধীরে সহজ হয়ে যাবে। এটা ঠিক যেমন প্রথমবার জিমে এক্সারসাইজ করার সময় শরীর ব্যথা করে, কিন্তু কয়েক সপ্তাহ পরে একই ওয়ার্কআউট সহজ মনে হয়। আমাদের সবচেয়ে বড় ভুল হলো আমরা স্বস্তি অঞ্চল থেকে বেরোনোকে সংগ্রাম হিসেবে দেখি। কিন্তু স্টার্নার বলেন, একে সংগ্রাম নয়, বরং উত্তেজনাপূর্ণ যাত্রা হিসেবে দেখো। যখনই তুমি নতুন কিছু শেখো, তখন নিজেকে এই প্রশ্ন করো না, এটা কতটা কঠিন হবে, বরং জিজ্ঞেস করো, আজ আমি আমার পুরনো সংস্করণ থেকে কতটা ভালো হতে পারি। এই মনের পরিবর্তন তোমাকে প্রতিটি চ্যালেঞ্জ নতুন শক্তি উদ্যমের সঙ্গে গ্রহণ করতে সাহায্য করবে। আরেকটি বড় ভুল আমরা করি, আমরা নিজেদের বিচার করতে শুরু করি। যখন নতুন কিছু করতে যাই এবং তাতে নিখুঁত হতে পারি না, তখন ভাবি, আমি বোধহয় এর জন্য তৈরি নই। কিন্তু কি কোনো শিশু প্রথমবার হাঁটতেই দৌড়াতে পারে? না, সে পড়ে যায়, আবার উঠে দাঁড়ায়, আবার পড়ে এবং ধীরে ধীরে না ভেবে হাঁটতে শেখে। এই হলো স্বাভাবিক শেখার প্রক্রিয়া। কিন্তু আমরা বড় হওয়ার সঙ্গে সঙ্গে ব্যর্থতাকে নেতিবাচকতার সঙ্গে যুক্ত করতে শুরু করি, যদিও বাস্তবে প্রতিটি ব্যর্থতাই হলো দক্ষতার পথে একটা ধাপ।
স্টার্নার বলেন, স্বস্তি অঞ্চল থেকে বেরোনোর জন্য ধৈর্য খুব জরুরি। যদি তুমি সঙ্গে সঙ্গে ফলাফল আশা করো তাহলে হতাশা আসবে, কিন্তু যদি তুমি শুধু প্রক্রিয়ার ওপর মনোযোগ দাও এবং প্রতিদিন একটু একটু করে উন্নতি করো তাহলে বৃদ্ধি স্বাভাবিকভাবেই হবে। যদি কোনো শিল্পী প্রথমবার ক্যানভাসে আঁকতে বসে আর আশা করে যে প্রথম চেষ্টাতেই মাস্টারপিস হবে, তাহলে কি সে কখনো শিল্পকে উপভোগ করতে পারবে? না। কিন্তু যদি সে প্রতিটি তুলির আঁচড়কে একটি পরীক্ষা হিসেবে দেখে, তাহলে ধীরে ধীরে তার শিল্প আরও নিখুঁত হবে। এই অধ্যায়ের সবচেয়ে বড় বার্তা হল, স্বস্তি অঞ্চল ছেড়ে দাও এবং অস্বস্তিকে আলিঙ্গন করো। যখনই কিছু কঠিন মনে হবে তখন ভাবো, এটাই সেই ধাপ যা আমাকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে। প্র্যাকটিসিং মাইন্ড এবং আসল জীবন। আপনি কি কখনো খেয়াল করেছেন, যখন আমরা কোনো নতুন দক্ষতা শেখার চেষ্টা করি বা কোনো বড় লক্ষ্য স্থির করি, তখন শুরুতে আমরা ভীষণ অনুপ্রাণিত থাকি, কিন্তু সময়ের সাথে সাথে আমাদের ধৈর্য কমে যায়। আমরা দ্রুত ফলাফল দেখতে চাই, আর যদি অগ্রগতি ধীরে হয় আমরা হতাশ হয়ে পড়ি। কিন্তু যদি আমি বলি, জীবনে সত্যিকারের দক্ষতা অর্জনের সবচেয়ে বড় রহস্য হল আমাদের মনকে সবসময় প্র্যাকটিসিং মোডে রাখা, এই বিষয়টাই থমাস এম স্টার্নার এই অধ্যায়ে ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, দ্য প্র্যাকটিসিং মাইন্ড শুধু শেখার জন্য নয়, বাস্তব জীবনের জন্যও এক অসাধারণ শক্তিশালী মানসিকতা। যখন আমরা কোনো কিছু শিখি, সেটা সঙ্গীত হোক, খেলাধুলা হোক বা কোনো নতুন ভাষা, আমরা প্রায় শেষ ফলাফলের দিকে মনোযোগ দিই। আমরা বারবার নিজেদের জিজ্ঞাসা করি, আমি কবে এক্সপার্ট হব, আর কত সময় লাগবে। এই তাড়াহুড়োর মধ্যে আমরা শেখার আনন্দটাই হারিয়ে ফেলি। স্টার্নার বলেন, সত্যিকারের পারদর্শিতা আসে তখনই যখন আমরা পুরো প্রক্রিয়াটাকেই গ্রহণ করি। ভাবুন তো, আপনি পিয়ানো শিখছেন। যদি আপনি শুধু এই চিন্তা করেন যে আমাকে যত তাড়াতাড়ি সম্ভব একটা সম্পূর্ণ গান বাজাতে জানতে হবে, তাহলে ছোট্ট একটা ভুলও আপনাকে বিরক্ত করবে। কিন্তু যদি আপনি নিজেকে প্র্যাকটিসিং মাইন্ডে রাখেন, অর্থাৎ প্রতিটি নোট, প্রতিটি মুভমেন্টকে এক একটা পরীক্ষা হিসেবে দেখেন, তাহলে আপনার অগ্রগতি শুধু দ্রুতই নয়, বরং আপনি শেখার যাত্রাটাও উপভোগ করবেন। জীবনেও একই নিয়ম প্রযোজ্য। ভাবুন তো, যদি কোনো মালি শুধু এই ভাবনায় ডুবে থাকে যে আমাকে একটা সুন্দর বাগান বানাতে হবে, কিন্তু সে গাছ লাগানো, পানি দেওয়া, যত্ন নেওয়া এই প্রক্রিয়াগুলোই উপভোগ না করে থাকে, তাহলে সে কি সত্যিকারের ভালো বাগান তৈরি করতে পারবে? স্টার্নার আরও বলেন, প্র্যাকটিসিং মাইন্ড আমাদের ধৈর্য এবং শৃঙ্খলা শেখায়। যখন আমরা কিছু নতুন শিখি, তখন প্রতিদিন আমাদের মন বিভ্রান্ত করতে চায়, সোশ্যাল মিডিয়া, বিনোদন বা আরামদায়ক কিছু কাজের মাধ্যমে। কিন্তু প্র্যাকটিসিং মাইন্ড আমাদের এই ফাঁদ থেকে রক্ষা করে। এটি আমাদের শেখায় যে ডিসিপ্লিন বা শৃঙ্খলাও এক ধরনের দক্ষতা, যেটি অনুশীলনের মাধ্যমে গড়ে তোলা যায়। যখন আমরা এই মানসিকতা জীবনে প্রয়োগ করি, তখন প্রতিটি চ্যালেঞ্জ আমাদের জন্য সহজসাধ্য মনে হয়। যদি আপনি কোনো ব্যবসা তৈরি করছেন, প্র্যাকটিসিং মাইন্ড আপনাকে ধৈর্য ধরতে শেখাবে। যদি আপনি ফিটনেস জার্নিতে থাকেন, এটি আপনাকে নিয়মিত থাকতে সাহায্য করবে। যদি আপনি মেডিটেশন শিখছেন, এটি আপনাকে মনোযোগ ধরে রাখতে এবং বিভ্রান্তির বিরুদ্ধে লড়তে শক্তি দেবে। এই মানসিকতার সবচেয়ে বড় সুবিধা হল, এটি আপনাকে যে কোনো ক্ষেত্রে দক্ষতা অর্জনে স্বাধীনতা দেয়। এখন আপনি যে কোনো চ্যালেঞ্জকে এই চিন্তা নিয়ে গ্রহণ করবেন, আমি এটা এক প্র্যাকটিস হিসেবে করব এবং প্রতিদিন একটু একটু করে ভালো হব। এই অধ্যায়ের সবচেয়ে বড় শিক্ষা হল, জীবনে আসল আনন্দ এবং বিকাশ আসে তখনই যখন আমরা প্র্যাকটিসিং মাইন্ডকে আমাদের জীবনধারা বানিয়ে ফেলি। যখন আমরা প্রক্রিয়াটিকে সম্পূর্ণভাবে গ্রহণ করি, তখন আমরা স্বাভাবিকভাবেই উন্নত হতে থাকি, ফলাফলের চিন্তা থেকে আসা চাপ ছাড়াই। তাই পরের বার আপনি কিছু শেখার চেষ্টা করলে বা কোনো লক্ষ্য পূরণের পথে থাকলে নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি এটা প্র্যাকটিসিং মাইন্ড দিয়ে করছি, নাকি শুধু দ্রুত ফলাফল পাওয়ার জন্য ছুটছি? যদি আপনি প্র্যাকটিসিং মাইন্ড গড়ে তুলতে পারেন, তাহলে আপনি শুধু একটি মাত্র দক্ষতায় নয়, বরং পুরো জীবনেই মাস্টারি অর্জন করতে পারবেন।